ডাইনির বিউটি পার্লার। একটা শহর ছিল, সেইখানে একটা ভয়ঙ্কর ডাইনি থাকতো। ওই ডাইনিটা খুব কুৎসিত দেখতে ছিল। কিছু বছর আগে কেউ তাকে অ্যাসিড ছিটিয়ে মেরে ফেলেছিল। আমি খুবই সুন্দরী ছিলাম। 2 বছর আগে আমার উপরে অ্যাসিড ফেলে আমাকে মেরে ফেলা হয়েছিল, কুৎসিত করে দিয়ে আমাকে মেরে ফেলা হয়েছিল। আমি এর প্রতিশোধ নিশ্চয়ই নেব। আমি এই পৃথিবীর থেকে সুন্দরতা শেষ করে রেখে দেব। পৃথিবীর থেকে সুন্দরতা শেষ করার একটা ভয়ঙ্কর আইডিয়া ডাইনির মাথায় আসে। ডাইনি শহরের মাঝখানে একটা বিউটি পার্লার খোলে আর তার খুব অ্যাডভার্টাইজমেন্ট করে। আরে বাহ, এত বড় বিউটি পার্লার, ফ্যাসিলিটিসও দেখো কত ভালো দিচ্ছে। আমি আজকে আমার বান্ধবীদের সঙ্গে পার্লারে আসবো। তারপর সেই বউটা নিজের বান্ধবীদের সঙ্গে বিউটি পার্লারে যায়। বিউটি পার্লার দেখে সবাই অবাক হয়ে যায়। বাপরে বাপ, এত বড় বিউটি পার্লার! আমি তো এখন থেকে এখানেই ট্রিটমেন্ট করব। খুব দামি হবে বোধহয়। আরে আজকাল কোন জিনিসটা দামি না? পেঁয়াজও তো দামি, কিন্তু আমরা কি পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছি? চলো ভেতরে যাই। ডাইনি তো সেজে গুজে ওদের অপেক্ষা করছিল। ওয়েলকাম ম্যাডাম, আমি শীতল, পার্লারের ওনার। আপনাকে আমি স্বাগত জানাই। থ্যাঙ্কস শীতল, আমরা আপনার কাছে ট্রিটমেন্ট নিতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, একটা কাজ করুন, আপনারা দুজন বাইরে ওয়েট করুন। আমি ম্যাডামের ট্রিটমেন্ট হওয়ার পরে আপনাকে ডাকছি। নতুন পার্লার, তাই আমি একলাই সামলাচ্ছি সব। কোনো ভালো স্টাফ পাইনি এখনো। হেমার বন্ধুরা বাইরেই বসে যায় আর ডাইনি হেমাকে ভেতরে নিয়ে যায়। ওয়াও, কত ভালো এখানে সব। আপনি বসুন ম্যাডাম। হেমা চেয়ারে বসে যায় আর আয়নায় দেখতে থাকে। হঠাৎ হেমার সব সুন্দরতা জাদু আয়নাটা টেনে নেয় আর হেমা কুৎসিত হয়ে যায়। ও মাই গড, এটা কি হয়ে গেল আমার? শীতল, শীতল! হেমা দেখে যে ওর কাছে শীতল না, ডাইনি দাঁড়িয়েছিল। তুমি কে? কি চাও তুমি? তোর সুন্দরতা। তোর সুন্দরতা তো আমি নিয়ে নিলাম, এখন তোর প্রাণ নেব। এমন বলে ডাইনি হেমাকে মেরে ফেলে। তারপর ভূতনি শীতল হয়ে বাইরে আসে আর অন্য বান্ধবীকে ভেতরে ডাকে। আগে ওনার হয়ে গেছে, আপনি আসুন। বান্ধবী ভেতরে আসে। হেমা কোথায়? আগে উনি স্টিম বাথ নিচ্ছেন, আপনি বসুন। বন্ধু বসে পড়ে আর তার সাথেও ওই ঘটনাই ঘটে যেটা হেমার সাথে ঘটেছিল। ও মাই গড, আমার স্কিন পুড়ে গেল। কি? ডাইনি তাকেও মেরে ফেলে। এইভাবে ডাইনি 3 জন বন্ধুকে মেরে ফেলে। শহরে ডাইনির এই বিউটি পার্লারটা খুব ফেমাস হয়ে যায়। অনেক বড় বড় বউরা মেয়েরা তার পার্লারে এসে যায় আর ডাইনি ঠিক সেইভাবে তাদের সুন্দরতা নিয়ে ওদের কুৎসিত বানিয়ে দেয় আর ওদের মেরে ফেলে। তুমি দাঁড়াও এখানে। আজ এই সুন্দর হিরোইনও আমার পার্লারে মরতে এসেছে। আসুন মায়রা ম্যাডাম, আপনি আমার পার্লারে আসলেন, এখন তো আমার পার্লারের রেপুটেশন প্রচুর বেড়ে যাবে। সরি, আমি অ্যাপয়েন্টমেন্ট নিইনি, শুটিং চলছিল, ভাবলাম ট্রিটমেন্ট নিয়ে নিই। কোনো ব্যাপার না মায়রা ম্যাডাম, আমি আপনার এমন ট্রিটমেন্ট করব আপনি দেখতেই থাকবেন। প্লিজ ভেতরে বসে পড়ুন। এ তো অনেক বড় হিরোইন, যদি আমি এর রূপ নিয়ে নিই আর শুটিং এ চলে যাই তাহলে কত মজা আসবে। মায়েরা বসে পড়ে আর তার সব সুন্দরতা আয়নাতে বন্ধ হয়ে যায়। মায়েরা কুৎসিত হয়ে যায়। ও মাই গড, এটা কি হয়ে গেল? আমার স্কিন! শীতল ম্যাডাম দেখুন না, আমি শুটিং কি করে যাব? কোনো ব্যাপার না মায়রা ম্যাডাম, আপনি এখানেই আরাম করুন, আপনার জায়গায় আমি শুটিং চলে যাচ্ছি। ডাইনি মায়রাকে দেখে আর আয়নাতে দেখে মায়রা হয়ে যায়। ডাইনি মায়রা সেজে বাইরে যায়।
গার্ড গাড়ির দরজা খোলে আর ডাইনি কারে বসে চলে যায়। চলো ড্রাইভার। কার সোজা স্টুডিওয়ে পৌঁছে যায়। ডাইরেক্টর দৌড়ে আসে। গুড মর্নিং মায়রা ম্যাডাম, কেমন আছেন আপনি? ওইসব ছাড়ো, সিন বোঝাও। ওকে, আপনার একটা হরর সিন আছে। ডাইনি আপনাকে নিজের বশে করে রেখেছে। আপনি দৌড়ে এখানে এসে যাবেন। সামনে একটা তান্ত্রিক বসে থাকবে, সে একটা মন্ত্র পড়বে আর আপনি অজ্ঞান হয়ে যাবেন। এতটুকুই সিন আছে। ওকে, তান্ত্রিক কোথায়? এই তান্ত্রিক, এদিকে আয়। তান্ত্রিক দৌড়ে আসে। গুড মর্নিং ম্যাডাম। তুই তান্ত্রিক? আমি নকল তান্ত্রিক, কিন্তু আসল মন্ত্র। বেকার কথা ছাড়ো আর কাজের কথা বলো। চলো, আমি তৈরি। কিন্তু ম্যাডাম, আপনার মেকআপ রিহার্সাল? শুটিং শুরু করো। আমি ন্যাচারাল ভূত, সব ন্যাচারাল করব। সবাই পজিশন নেয়। রোলিং অ্যান্ড অ্যাকশন। ডাইনি দৌড়ে দৌড়ে আসে আর দৌড়াতে দৌড়াতে নিজের আসল রূপে এসে যায়। ডাইনিকে দেখে সবাই অবাক হয়ে যায়। স্যার, এই মায়রা ম্যাডাম তো সত্যিকারের একটা ডাইনি হয়ে গেল। আরে উনি ন্যাচুরাল অ্যাক্টর, তুই চুপ কর। ডাইনি তান্ত্রিকের সামনে এসে যায় আর তান্ত্রিক একটা মন্ত্র পড়ে। আর হঠাৎ ডাইনি পুড়তে শুরু করে দেয়, চেঁচাতে শুরু করে আর পুড়ে ছাই হয়ে যায়। আরে তান্ত্রিক, এইটা তুই কি করলি? আমি তান্ত্রিক তো নকল, কিন্তু মন্ত্র আসল। মানে আমি এই মন্ত্রটা তান্ত্রিক বাবার থেকে শিখেছিলাম, যেটা ভূত পিশাচকে মারে। মানে এটা মায়রা নয়, ডাইনি ছিল যে তার রূপ ধরে এসেছিল। তখনই ওইখানে ইন্সপেক্টর এসে যায়। হ্যাঁ ডাইরেক্টর, এটা মায়রা নয়, আসলে একটা ডাইনি ছিল। এই ডাইনিটা একটা বিউটি পার্লার চালাতো আর বিউটি পার্লারের মহিলাদের সে মেরে ফেলতো। আমরা পার্লারে গেছিলাম তো সেইখানে মায়রার সব ছিল। এটা তো ভালোই হলো যে নকল তান্ত্রিকের মন্ত্রতে আসল ডাইনি শেষ হয়ে গেল, না হলে এ কত লোকের যে প্রাণ নিত কে জানে। আরে তান্ত্রিক, দারুণ কাজ করলি। স্যার, আমি তো ভাবছি আমি অ্যাক্টিং ছেড়ে তান্ত্রিক হয়ে যাই। তান্ত্রিকের এই কথায় সকলে হাসতে শুরু করে। ভুতুড়ে পাঞ্চারওয়ালা। মুম্বাই পুনে হাইওয়েতে অন্ধকার নেমে এসেছিল। ঠান্ডার কারণে হাইওয়ে নির্জন ছিল। ওই নির্জন হাইওয়েতে একটা কার খুব স্পিডে আসছিল। কথা বলতে বলতে রাঘব আর শ্বেতা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর কার রাস্তা থেকে নেমে এলো। রাঘব সাবধানে! রাঘব জোরে ব্রেক চিপল। দুজনে কার থেকে বেরিয়ে এলো। গাড়ির টায়ার পাঞ্চার ছিল। শিট ইয়ার, স্টেপনিও নেই, এখন কি করি? উফ, ঠান্ডায় টায়ারের টেম্পারেচার গোলমাল হলো আর এটা ফেটে গেল। বলেছিলাম না আস্তে চালাও। রাঘব সামনে দেখলো আর একটা ঝলমলে পাঞ্চারের দোকান দেখলো। থ্যাঙ্ক গড, কিছু তো পেলাম। হ্যালো, কেউ আছো? দোকান থেকে একটা লোক বাইরে এলো, যে ঠান্ডার কারণে পুরো শরীরটা শাল দিয়ে ঢেকে রেখেছিল। কার পাঞ্চার হয়ে গেছে, বানাতে পারবে? দাঁড়াও, জিনিস নিয়ে আসছি। পাঞ্চারওয়ালার গলাটা বেশ ভারী রকমের ছিল। ও যন্ত্রপাতি নিয়ে এলো। কারের টায়ার খুলে ও কারটাকে জ্যাক লাগিয়ে দিল আর পাঞ্চারটা ঠিক করতে শুরু করলো। শ্বেতা, খুব ঠান্ডা আছে, তুমি কারে বসো, আমি একটু হালকা হয়ে আসছি। শ্বেতা কারে বসে পড়ে আর রাঘব একটু হালকা হতে যায়। রাঘব ফিরে আসলো আর দেখলো যে আগুন জ্বলছে আর পাঞ্চারওয়ালা নিজের কাজ মন দিয়ে করছে। আগুন দেখে রাঘব আগুনের পাশে বসে পড়ল। শ্বেতাও গাড়ির থেকে নেমে আগুনের পাশে এলো। কারে খুব ঠান্ডা কি? খুব। হঠাৎ শ্বেতার চোখ আগুনের দিকে গেল, আরো চমকে গেল। রাঘব, এই তো আমাদের কারের টিউব চালিয়ে দিল। তাহলে এ কোন পাঞ্চার বানাচ্ছে? আরে হ্যাঁ, ও ভাই, আমাদের টিউবটা কেন পোড়ালে? ওরা পাঞ্চারওয়ালার দিকে তাকালো আর ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। পাঞ্চারওয়ালা একটা ভয়ানক ভূত হয়ে গেছিল। ওর পুরো শরীর জ্বলে গেছিল। টিউব পোড়ালাম কারণ আমিও পুড়েছিলাম, দেখতে চাও কেমন করে? ভূত শ্বেতা আর রাঘবের পাশে এলো আর দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভূত জ্বলন্ত টিউব ওঠালো আর দুজনের গলায় পরিয়ে দিল।
আর দুজনে ছটপট করতে করতে পুড়ে মরে যায়। এই ঘটনাটা শুধু রাঘব আর শ্বেতার সঙ্গেই হয়নি। যে কোনো কার হাইওয়ে থেকে যেত সে নিশ্চয়ই পাঞ্চার হতো, আর পাঞ্চারওয়ালা ভূত ঠিক করার বাহানায় জ্বলন্ত টিউব ওদের গলায় ফেলে মেরে দিত। পুনের কমিশনার মরিয়া নিজের কারের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হ্যালো, সোনো মুম্বাই কমিশনার, আমি মরিয়া বলছি। ড্রাগস মাফিয়া টুন্ডা মুম্বাইতে আছে আর তোমাদের পুলিশ অফিসার তাদের সাহায্য করছে। তুমি তাকে আর তোমাদের কারাপ্ট অফিসারদেরকে ধরে ফেলো। আমি তোমাকে লিস্ট পাঠাচ্ছি আর মুম্বাইয়ের জন্য বের হচ্ছি। স্যার, আমিও যাচ্ছি, একলা গেলে বিপদ আছে। আমি বললাম না আমার সঙ্গে কেউ আসবে না। মরিয়া কারে বসে বেরিয়ে যায়। মরিয়া কার হাইওয়েতে খুব স্পিডে যাচ্ছিল। হঠাৎ জোরে ব্রেক লেগে থেমে গেল। মরিয়া বাইরে এসে দেখলো শিট ইয়ার, একেও এখনই পাঞ্চার হওয়ার ছিল। তখনই পেছন থেকে ডাক এলো। চিন্তা করবেন না সাহেব, পাঞ্চারওয়ালা সব জিনিস নিয়ে হাজির হয়েছে। মরিয়া দেখলো যে পেছনে পাঞ্চারওয়ালা দাঁড়িয়েছিল। একটু তাড়াতাড়ি করো ভাই, ক্রিমিনালকে ধরতে যাওয়ার আছে। পাঞ্চারওয়ালা টায়ার খুলে জ্যাক লাগিয়ে দিল। আমি গাড়িতে বসে আছি, তুমি পাঞ্চারটা ঠিক করো। মরিয়া গাড়িতে বসে পড়ল। পাঞ্চারওয়ালা টায়ার থেকে টিউব বার করে জ্বালিয়ে দিল আর গাড়ির দিকে তাকিয়ে হেসে ভূত হয়ে গেল। টিউব তৈরি হতে ও গাড়ির কাছে গেল আর বলল, স্যার বাইরে আসুন, টায়ারটা লাগানোর আছে। তখনই হঠাৎ মরিয়ার কাছে একটা কল এলো। হ্যালো, কি বলছো? ড্রাগস মাফিয়া টুন্ডরা ধরা পড়েছে আর সেই কারাপ্ট পুলিশ অফিসাররাও ধরা পড়েছে। ওয়েল ডান, আমি আসছি। মরিয়া গাড়ি থেকে নেমে বাড়ি এলো, কিন্তু পাঞ্চারওয়ালা উধাও ছিল আর গাড়ির টিউব জ্বলছিল। মরিয়া বুঝে গেল কিছু গড়বড় আছে। ও পিস্তল বার করলো আর হঠাৎ করে সে পেছনে ঘুরলো আর ওর পেছনে পাঞ্চারওয়ালা ভূত দাঁড়িয়ে হাসছিল। কে তুমি? ভয় পাবেন না স্যার, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার প্রতিশোধ পুরো হলো। কিসের প্রতিশোধ? টুন্ড্রা আর কারাপ্ট অফিসাররা ধরা পড়েছে তো। হ্যাঁ, কিন্তু তুমি এইসব কি করে জানলে? 2 মাস আগে টুন্ড্রা কার নিয়ে আমার কাছে এসেছিল। ওই শোন, কারের পাঞ্চার ঠিক কর, শুধু পাঞ্চার ঠিক করবি, অন্যদিকে দেখবি না। আমি টিউব খুললাম তো টিউবের ভেতর থেকে ড্রাগসের প্যাকেট বের হলো। আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, কিন্তু সে টুন্ড্রার সঙ্গে মিশেছিল। বলেছিলাম না অন্য কোথাও ধ্যান দিবি না, ধ্যান এদিক ওদিক হলো, প্রাণ হারালি। একে পড়িয়ে দাও টুন্ড্রা, বাকি আমরা দেখে নেব। সেই রাত্রে টুন্ড্রা আর পুলিশরা মিশে আমাকে টায়ার টিউবে পুড়িয়ে মেরে ফেললো। তারপরে আমি ভূত হয়ে গেলাম। মনুষ্যত্বের উপর থেকে আমার ভরসা উঠে গেছিল। আমি নিরীহ লোকেদেরকে মারতে শুরু করলাম। আজ টুন্ড্রা আর অফিসারদের ধরা পড়ার ব্যাপারে শুনলাম তো শান্তি পেলাম। এখন আমি মুক্ত হতে পারি। এমন বলে পাঞ্চারওয়ালা ভূত চিরকালের মতো হাওয়ায় মিলিয়ে গেল। লকডাউনে ভূত। মার্চ 2020-তে যখন প্রথম লকডাউন ইন্ডিয়া দেখল, সেটা কে ভুলতে পারে? বড় বড় শহর থেকে নিয়ে ছোট ছোট গ্রামগঞ্জ সবকিছু নির্জন হয়ে গেছিল। নির্জন অলিগলি, নির্জন রাস্তা, এমনকি কত ঘর ভগ্নাশেষ হয়ে গেল। এই ভয়াবহ গল্পটা একটা এমনই নির্জন ঘরের, যার মধ্যে একটা মেয়ে ছিল। হঠাৎ তার জীবন নির্জন হয়ে গেল। গল্পটা হলো শাহগঞ্জের। অনুজা নিজের কাকা আর বাবার সঙ্গে থাকত। ওর মা গত হয়ে গেছিলেন আর কাকিমাও কাকাকে ছেড়ে চলে গেছিলেন। ঘরে শুধু 3 জনই ছিল, অনুজা, ওর বাবা আর কাকা। কাকা আর বাবার জুয়েলারির ভালো বিজনেস ছিল। শহরে তাদের নামি দামি দোকান ছিল। অনুজা কলেজ স্টুডেন্ট ছিল। করোনা অনেক ছড়িয়ে গিয়েছিল আর লকডাউন আরম্ভ হলো। সবাই বাড়িতে বন্দী হয়ে গেল। অনুজাও এখন ঘরেই ছিল, কিন্তু ওর বাবা আর কাকা বিজনেসে ক্ষতি চাইছিল না। লকডাউনেও লুকিয়ে চুরিয়ে কিছু শ্রমিকদের নিয়ে গোডাউনে কাজ করত। অনুজা তাদের অনেক বোঝালো, কিন্তু দুজনে মানল না। যা হবার ছিল তাই হলো। একটা শ্রমিকের সম্পর্কে এসে দুজনে করোনা পজিটিভ হলো আর প্রশাসন ওনাদের আইসোলেশন ওয়ার্ডে পাঠায়। অ্যাম্বুলেন্স এলো আর দুজনকে নিয়ে গেল। অনুজা বেচারি এখন একলা হয়ে গেল। ঘরগুলো কত নির্জন হয়ে গেছে, বাড়িটাও পুরোই নির্জন। ঠাকুর করুক কোনো বিপদ না আসে, চেঁচালেও কেউ সাহায্য করতে আসবে না।
শান্তাবায়ু নিজের বাড়িতে বন্ধ। ও আসলে একটু ভরসা হতো। এখন আমি একলা রাত কি করে কাটাই? আগে তো সবকিছু নর্মাল ছিল, খাবার খেয়ে, দিনের বেলা টিভি দেখে আর রাতের বেলা বন্ধুদের সাথে চ্যাট করে কেটে গেল। কিন্তু যেই পরের দিন ভোর হলো, আরে বাবা রে, 12টা বেজে গেল আর আমি এখনো ঘুমোচ্ছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার বানাই। তখনই হঠাৎ ডোরবেল বাজলো। এখন এই সময় কে আসবে? দরজা খুলি না থাকতে দিই? করোনা পজিটিভ যদি হয় তো? কোনো বদমাশ সুযোগ নিতে আসেনি তো? ডোরবেল বারবার বাজছিল। অনুজা ভাবল সে দরজা খুলবে না, কিন্তু সে পারল না। সে দরজার হোল থেকে দেখল বাইরে এক পুলিশওয়ালা দাঁড়িয়ে ছিল। অনুজা তাড়াতাড়ি দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার বাড়ির সামনে আমার ডিউটি পড়েছে, একটু জল তেষ্টা পেয়েছে, জল দেবেন? এটা কি? আপনি তো মাস্কও পরেননি, আর একটু দূরে থাকুন। ম্যাডাম, এই কড়া ধূপের মধ্যে আমরা ডিউটি করছি, মাস্ক পরব তো গরমের মধ্যেই আমরা মরে যাব। ডোন্ট ওয়ারি, আমাদের রোজ টেস্টিং হতে থাকে, আমরা পজিটিভ নয়। অনুজা ভেতর থেকে জল নিয়ে এলো। জল খেয়ে পুলিশওয়ালা বেরিয়ে গেল। তারপর আর কি, রোজ পুলিশওয়ালা এসে ডোরবেল বাজাতো, রোজ অনুজার থেকে জল চাইতো, আর তারপর বেরিয়ে যেত। একদিন তো সীমা ছাড়িয়ে গেল, বারবার বেল বাজতে থাকলো। অনুজা সেফটির জন্য ডোর হোল থেকে বাইরে দেখলো আর কেউ ছিল না, তাও ডোরবেল বাজছিল। এ কি, কেউ তো নেই, তাহলে এই বেল? অনুজা যেই দরজা খুলল, সামনে সেই পুলিশওয়ালা। এটা কি ঠাট্টা হচ্ছে? বেল বাজিয়ে লুকিয়ে পড়ো। আমি কোথায় লুকাই? আমি ডোর হোল থেকে দেখলাম, আপনাকে দেখতে পেলাম না তো। একদিন বিরক্ত হয়ে অনুজা হেল্পলাইন নম্বরে কল করে। হ্যালো ম্যাম, শাহগঞ্জ ভিন্ডি বাজার গলি নম্বর 17 থেকে বলছি। আমার বাড়ির সামনে যে পুলিশ ফোর্স ডিউটি করছে, ওদের জল খাবার ব্যবস্থা কেন করছেন না? ওরা জানোয়ার না, মানুষ। কি? ভিন্ডি বাজারে একটাও পুলিশের ডিউটি নেই? হ্যাঁ? অনুজা জানলার পর্দা সরিয়ে দেখল, বাইরে একটাও পুলিশওয়ালা ছিল না। অনুজা চিন্তিত হয়ে গেল। যদি কন্টেইনমেন্ট জোন হওয়ার জন্য ভিন্ডি বাজার পুলিশও ঢুকতে পারবে না, তাহলে সে কে যে রোজ জল খেতে আসে? নিশ্চয়ই কোনো বদমাশ। এখন তো দরজাটা বন্ধই রাখবো। পরের দিন বেল বাজতেই থাকলো, কিন্তু অনুজা দরজা খুললই না। দুপুর থেকে সন্ধে অবধি বেল বাজতে থাকলো, আর অনুজা রেগে গেল। আমি জানি যে তুমি পুলিশ না, চলে যাও, না হলে পুলিশ কমপ্লেইন করে দেব। বাইরে সিসিটিভি লেগেছে, বুঝতে পারলে কিছু? তারপর হঠাৎ ডোরবেলের আওয়াজ বন্ধ হয়ে গেল। কিন্তু রাত 10টায় এমন এক জিনিস হলো, খাবার খেয়ে অনুজা যেই বেডরুমে এলো, ও দেখলো বেডে কেউ আছে। কে তুমি? আর ভেতরে কি করে এলে? যেই ও অনুজার দিকে তাকালো, অনুজার ঘাম বেরিয়ে গেল। ও সেই পুলিশওয়ালা ছিল, কিন্তু জানতো না, বরং মৃত ভয়ঙ্কর ভূতের রূপ নিয়ে। অনুজা এদিক ওদিক পালাতে শুরু করলো, দরজা খুলতে শুরু করলো, কিন্তু সবকটা দরজা বাইরের থেকে বন্ধ ছিল। অনুজা চেঁচাতে শুরু করলো, কিন্তু লকডাউনে ওর চেঁচামেচি কে শুনতে দাঁড়িয়ে আছে? অনুজা চেঁচাতে থাকলো, হঠাৎ করে ভূত ওর পেছনে এসে দাঁড়িয়ে পড়লো। তোমার কি মনে হলো তুমি দরজা খুলবে না তো আমি ভেতরে আসতে পারবো না? হ্যাঁ, কি দরকার? প্রতিশোধ। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি নয়, তোমার কাকা আর তোমার বাবা। ওরা কি করেছে? স্মাগলিং এর সোনা বিক্রি করত। ওরা আমাকে ঘুষ দিতে চাইলো। আমি যখন ঘুষ বেশি চেয়ে নিলাম, তখন ওরা আমাকে মেরে আমাকে গলিয়ে দিল। আমি এখন তোমাকে ছাড়বো না। ভূত অনুজার গলা টিপে দিল। অনুজা চেঁচাতে শুরু করলো, আর হঠাৎ ভূত ওকে ছেড়ে দিল। না, আমি তোমাকে মারবো না। ওরা আমাকে মেরে আমার বাচ্চাদেরকে অনাথ করেছে, আমি ওদেরকে মেরে তোমাকে অনাথ করে দেব। এমন বলে ভূত অদৃশ্য হয়ে গেল। অনুজা সারা রাত কাঁদতে থাকলো, কাউকে কল করতে পারছিল না, কারণ মোবাইলটা বারবার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছিল। বাড়ি থেকে পালাতেও পারছিল না, কারণ দরজাগুলো তো বাইরে থেকে বন্ধ ছিল। হঠাৎ সকালে হসপিটাল থেকে কল এলো,
বলা হলো যে ওর কাকা করোনাতে মৃত্যু হয়ে গেছিল। আর আবার নেটওয়ার্ক চলে গেল। অনুজা ফোনটাকে নাড়াতে থাকলো। হঠাৎ ভূত ফিরে এলো আর হাসতে হাসতে বলল, মৃত্যু করোনার কারণে নয়, ভেন্টিলেটর বন্ধ হওয়ার কারণে হয়েছে। এমন বলে হাসতে হাসতে ও অদৃশ্য হয়ে গেল। অনুজা পুরোপুরি ভেঙে গেছিল, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আবার কল এলো। অক্সিজেন লেভেল পড়ে যাওয়াতে ওর বাবাও চলে গেছিল। এইটা শুনে অনুজা জ্যান্ত সব হয়ে গেল। ভূত আবার এলো আর হাসতে হাসতে বলল, মৃত্যু অক্সিজেনের কারণে নয়, অক্সিজেন মাস্ক সরানোর জন্য হয়েছে। এবার তুমি আমারও গলা টিপে দাও, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। না, তোমার মরার নেই, তোমাকে শুধু কষ্ট পেতে হবে। আমি আসি। সেদিনের পর থেকে ভূত আর কোনোদিনও ফিরে এলো না। 6 মাস পরে লকডাউন সরিয়ে দেওয়া হলো, কিন্তু তাও অনুজা ঘর থেকে বেরোলো না। ও নিজেকে ঘরে বন্দি করে রাখলো আর সব সময়ের জন্য নিজেকে লকডাউন করে নিল।